আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শপথ নিয়েছেন দুজন বৈষম্য বিরোধী আন্দোলনকারী সহ ১৩ জন উপদেষ্টা। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি ৩ জন উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ৩ দিন পর এলো সে মহেন্দ্রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন দেখা মিলল খুঁজে ফেরা নতুন বাংলাদেশের। দেশ গড়ার ব্রত নিলেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে করতালিতে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা। এরপর শপথ নেন ১৩ উপদেষ্টা। উপদেষ্টারা হলেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, আইনজ্ঞ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতির প্রধান শারমিন মুর্শিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আলেম আফম খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ঢাকার বাইরে থাকায় পরবর্তীতে শপথ নেবেন মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো জানা যায়নি। মেয়াদ যতদিনই হোক, নতুন সরকারের হাত ধরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। আতিকা রহমান, আরটিভি, বঙ্গভবন, ঢাকা। প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টারাও থাকবেন। স্মৃতিসৌধ থেকে ফিরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, স্মরণ করবেন ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংগঠন। বৃহস্পতিবার গণতন্ত্রকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুভেচ্ছা বার্তায় গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয় প্রধান জোসেফ বোরেল। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন তিনি। আমি
Affairs attended the swearing in of the president today. التعامل مع الأوضاع المتردية الإنسانية. প্রকাশ করিব অনুরাগ বা বিরাগ বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব অনুরাগ বা বিরাগের। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শ্রদ্ধা নিবেদন করছেন। যন্ত্রণার দাদা আপনি নিজে থাকেন, আমি বুঝে গেছি। একটু রানে নিচু করেন দর্শক এতক্ষণ দেখছিলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশে শুরু হয়েছে নতুন দিন। রাজনৈতিক পট পরিবর্তনে এসেছে নতুন সরকার। নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবর ইতিবাচকভাবে সংবাদের শিরোনাম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায়। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে অনেক আগেই খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন ডক্টর ইউনূস, হয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবেও আবারও গুরুত্বের সাথে উঠে আসলেন সংবাদে।
বিশ্ব গণমাধ্যমের সব সংবাদেই অভিজ্ঞ এই ব্যক্তির শান্তিতে নোবেল জয় এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তন ও বিশ্বজুড়ে তা ব্যাপকভাবে গ্রহণ করার বিষয়টি চোখে পড়ে। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, গরিবের ব্যাংকার নামে পরিচিত এই নোবেল জয়ীর লক্ষ্য থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ভয়েস অব আমেরিকা লিখেছে, দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার ইউনূসকে। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়েও কথা বলেছে গণমাধ্যমটি। মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা মওকুফ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে শান্তির আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। দ্বিতীয় এই বিজয়কে প্রশংসা করলেও সহিংসতাকে শত্রু হিসাবে অভিহিত করেছেন তিনি। শেখ হাসিনা শাসনের 15 বছর পর মিস্টার ইউনূসের এই শপথ গ্রহণকে নতুন অধ্যায় হিসাবে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম NDTV। ফারুক হোসেন, RTV। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজে কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই লিয়াজে কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দান, সরকার, অংশীজন এবং ছাত্র জনতার সঙ্গে সমন্বয় করবে। এই লিয়াজে কমিটির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে। গেল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। তারা বলেন, বর্তমানে এই কমিটিতে 6 জন আছে, আগামীতে এটি বর্ধিত হবে এবং কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে। অভ্যুত্থান পরবর্তী আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার কথা বলেছিলাম। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছিল এবং লিয়াজো কমিটি এই কাজটি করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে লিয়াজো কমিটি প্রস্তাবিত হয়। মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয়। বাংলাদেশ রাষ্ট্রের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং সেখানে আমাদের যেই আন্দোলনের যে এই অংশীজনরা গভর্নমেন্টের অংশ হবেন বা তারা গভর্নমেন্টকে কীভাবে হচ্ছে এটাকে অ্যাকাউন্টেবল করে তুলবেন, ওই ক্ষেত্রে লিয়াজো কমিটি তার কাজ করে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সকাল থেকে সড়কের মোড়ে মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন আনসার সদস্য শিক্ষার্থীরা। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে নতুন সরকারকে বরণ করে নিয়েছে আপামর জনতা। এদিকে কেউ সিগন্যাল অমান্য করলেই বাধা দিচ্ছেন তাদের। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। চালকদের মধ্যে কারো ট্রাফিক রুলস ভঙ্গ করার সুযোগ নেই। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগের পর নতুন করে পুলিশের কার্যক্রম শুরু করার নির্দেশনা এসেছে। পুলিশ সদস্যদের মধ্য থেকেও ধীরে ধীরে আতঙ্ক কাটতে শুরু করেছে। ইতিমধ্যে থানাগুলোয় পুলিশ যাতে নিরাপদে অবস্থান করতে পারে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারে, এজন্য সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সাধারণ মানুষ কি বলছে? নাবিলা, শুভ সকাল। আজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন এবং প্রথম দিনে এসেও কিন্তু সড়কে এখনো আমি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু আমার এখনো চোখে পড়েনি। তবে আনসার বাহিনী কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন, যদিও তারা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে, কারণ তাদের আসলে এই ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে খুব একটা শিক্ষা নেই, হাতে কলমে বা প্রাতিষ্ঠানিক কোনো রকম শিক্ষা এই ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে নেই। তবে ছাত্ররা কিন্তু এই দায়িত্বটা খুব শক্ত হাতে সামলাচ্ছেন এবং খুব সুন্দরভাবেই সামলাচ্ছেন। এই সাথে সাথে বলতে চাই একটু যে সাধারণ মানুষ যারা, তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বললাম, তারা যেমনটি বলছিলেন যে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার হাতে যেহেতু এখন বাংলাদেশের দায়িত্ব এবং তার সঙ্গে যেসব উপদেষ্টারা রয়েছেন তাদের সবার প্রতি কিন্তু এক আকাশ সমান তাদের আশা রয়েছে যে বাংলাদেশের উন্নয়নে তারা কিন্তু কাজ করবে। এবং সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে নতুন দুইজন যে সমন্বয়ককে একদম
খুবই অল্প বয়সে তারা কিন্তু এই গুরু দায়িত্ব পেয়েছেন। তো তাদের হাত ধরে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যেহেতু বাংলাদেশে এত বড় একটা পরিবর্তন হয়েছে, একটা সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার তাদের পছন্দ অনুযায়ী কিন্তু অনেকটা বলা চলে যে গঠিত হয়েছে, সেই হিসেবে তাদের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন যে অনেক প্রবীণ বা যারা একটু বয়সে ভারী তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেছেন যে আসলে দিন শেষে তাদের এই ফলাফলের খাতাটা কিন্তু আসলে শূন্য ছিল। সেদিক থেকে কিন্তু নতুনদের হাতে দায়িত্ব দিয়ে তারা দেখতে চান আসলে পরিবর্তিত বাংলাদেশ কেমন হতে পারে। তো আমরা এখন একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আসলে এই নতুন বাংলাদেশের প্রত্যাশাটা কি? নতুন যে সরকার গঠিত হয়েছে তাদের প্রতি প্রত্যাশা কি? আরেকটা বিষয় জানতে চাইবো যে পুলিশ বাহিনী যদি ট্রাফিক বা পুলিশ তারা যদি কাজে ফিরতে চায়, সেক্ষেত্রে আপনারা অতীতের ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাদেরকে স্বাগত জানাবেন কিনা? দেখুন, প্রথম হচ্ছে নতুন যেই সরকার গঠিত হয়েছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা তাদের প্রতি এটাই প্রত্যাশা করব যে আমরা যাতে আরেকটা স্বৈরাচার শাসনকে ফিরে না যাই সেই বিষয়টা তারা আমাদেরকে নিশ্চিত করবে। তারা দেশের যে দুর্নীতি যে একটা লাগামহীনতা চলছে সেটা তারা বন্ধ করবে। এছাড়া তারা আমাদের বেকারত্ব সমাজ নিয়ে কাজ করবে। ইউনিভার্সিটিগুলোতে যাতে কোনো দলীয় রাজনীতির আধিপত্য না হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি থাকবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী। যেমন আগে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিগত সরকারগুলোর আমলে প্রভাব বিস্তার করে সরকারি দলগুলো ইউনিভার্সিটিতে একটা অস্ত্রের ঝনঝনানির সৃষ্টি করছে, সেটা যাতে আমরা না হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটা আমরা তাদের কাছে প্রত্যাশা করব। এছাড়া আমরা যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমরা সাধুবাদ জানাই। সেখানে আমাদের 2 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে। এটা আমি মনে করি যে এটা আমাদের তরুণ ছাত্র জনতার একটা সমন্বয় করে এই সরকার। পুলিশ বাহিনী ফিরে আসার বিষয় আপনাদের? পুলিশ বাহিনী ফিরে আসার বিষয়, পুলিশ হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমি পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব যে তারা অতীতের মতো বিভিন্ন দলের পেটুয়া বাহিনী বা লাঠিয়াল বাহিনীতে যাতে না হয়। তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা রাষ্ট্রীয়ভাবে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। নাবিলা, আপনি যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারী, সরাসরি আন্দোলনে অংশগ্রহণকারী এবং তিনি কিন্তু একজন শিক্ষার্থী, তিনি যেমনটি জানাচ্ছিলেন নতুন বাংলাদেশ কেমন দেখতে চান এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে তাদের হাত ধরেই, এই নতুন প্রজন্মের হাত ধরে যেন বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যায় এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো নাবিলাই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার বিষয় জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সরকার গঠনের পর সাধারণ মানুষ তাদের প্রত্যাশা নিয়ে কি বলছে? জি নাবিলা, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের এবং গেল রাতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। আর এই নতুন সরকারকে যে সাধারণ মানুষ কিন্তু নতুন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের মনে যে আতঙ্ক বা ভয় ছিল তা কিন্তু আজ আমি কালকে রাতের থেকেই যতটুকু দেখেছি, ঘুরেছি, শুনেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের মাঝে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তারা কিন্তু চাচ্ছেন যে বর্তমান সরকারের কাছে যে বিগত যে সরকার ছিল সেই সরকারের শাসন আমলে যে অনিয়ম, দুর্নীতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল তার সেই ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে কমে আসে এবং স্বাভাবিক হয়, স্থিতিশীল হয়। সাধারণ মানুষ যেটি বলছেন, বর্তমান সরকারের কাছে যে চাওয়াগুলো রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের ঘর থেকে বের হতে পারে। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু সেই ঘর থেকে বের হয়ে এসেছে, স্বাভাবিক জীবনে ফিরেছে, স্বস্তিতে ফিরেছে। তাদের যেটি চাওয়া হচ্ছে যে নিয়ন্ত্রণে আছে এবং বিভিন্ন ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় যে অফিসের পিয়ন থেকে এবং সরকারের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো কিন্তু অনিয়ম এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল এবং যাতে করে সেই অনিয়ম, নতুন সরকার যাতে করে সেই অনিয়ম বন্ধ করে স্বাভাবিক জীবন মানুষের যাতে কোথাও কোনো ধরনের অনিয়ম না থাকে সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এদিকে আমি একটি বিষয় দেখেছি যে টাঙ্গাইলের এখন পর্যন্ত কিন্তু থানাতে কার্যক্রম শুরু হয়নি, পুলিশ ঘর থেকে বের হয়নি, থানা থেকে বের হয়নি, যার কারণে কিন্তু যে সাধারণ ছাত্র রয়েছে সেই সাধারণ ছাত্ররাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে মন্দিরগুলো রয়েছে এবং সেই মন্দিরগুলোতে কিন্তু বিএনপি এবং জামাতের যে লোকজন রয়েছে তারা কিন্তু পাহারা দিচ্ছে এবং যাতে করে কোথাও কোনো মন্দিরে সহিংসতা না ঘটে, কোনো হামলার ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি যে ছাত্ররা বিভিন্ন জায়গায় যে ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু ঘুরছে
আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তারা আমি গতকালে দেখেছি যে তারা মিছিল সহকারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হতো, চাঁদা তুলতো, সেই চাঁদা বন্ধের লক্ষ্যে কিন্তু তারা মাইকিং করেছেন এবং বিভিন্ন জায়গায় যে দোকানদার রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দ্বারে দ্বারে কিন্তু তারা গেছেন এবং যাতে করে সেই চাঁদাবাজি বন্ধ হয়। তবে মানুষের যেটি প্রত্যাশা, মানুষ যেটি বলছেন যে নতুন সরকারের কাছে নতুন একটি বাংলাদেশ তারা পেয়েছেন এবং যাতে করে সেই বিগত বছরগুলো যে অত্যাচার বা যে শাসন চলছিল এবং মানুষ যে নিষ্পেষিত হয়েছিল সে থেকে রক্ষা পাবে, মানুষ নতুন বাংলাদেশে তাদের স্বস্তির যে নিঃশ্বাস ফেলেছে, আগামী দিনগুলো তাদের অনেকটাই ভালো কাটবে। নাবিলা, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর 5 থানায় গতকাল বিকেল থেকে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সাময়িক বিরতির পর পুলিশ সদস্যরা সব অভিমান ভুলে তাদের দায়িত্ব যথারীতি পালন শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। এদিকে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করছে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। রংপুরে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছে। বৈদেশিক মুদ্রা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে বরিশাল থেকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় তার প্রাইভেট কার থেকে তাকে সহ এসব জব্দ করা হয়। মেজর রাশেদ জানান, হারুনুর রশিদ পরিবার সহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বরিশাল শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে। এই সময় বস্তাভর্তি ব্যাগ থেকে $10,000 সহ প্রায় 44 লাখ টাকা ও 50 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। রাস্তায় রাস্তায় পণ্যবাহী গাড়ি চাঁদাবাজি বন্ধ থাকায় কমছে সবজির দাম। 30 থেকে 50 টাকার সবজি মিলছে, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। কমেছে ব্রয়লার মুরগির দামও, আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। মাছের বাজারে মিলছে স্বস্তি। বাজারে বাজারে শিক্ষার্থীদের মাইকিং এর ফলে এখন চাঁদা নেওয়া বন্ধ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছে, সিন্ডিকেট যেন কেউ নতুন করে তৈরি করতে না পারে সেদিকে বেশি নজর দিতে হবে নতুন সরকারকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং কোন কোন পণ্যের দাম কমলো? এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিশেষ করে মহাসড়কের চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনে কিন্তু অনেক বড় ধরনের প্রভাব পড়তো এবং পণ্যের দাম কিন্তু এর জন্য বেড়ে যেত। কিন্তু এই গত কয়েকদিনে কিন্তু সেটি ঘটছে না, চাঁদাবাজি অনেকটাই কমে গিয়েছে। আর বিশেষ করে মহাসড়কে কোনো চাঁদাবাজি নেই বললেই চলে। সে কারণে কিন্তু পণ্যের দামটা কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে সবজির বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবজির দাম কিন্তু গত কয়েকদিনে বেশ খানিকটা কমেছে। বিশেষ করে যদি মরিচের কথা বলা হয়, আপনার কারফিউর সময় কিন্তু মরিচের দাম উঠে গিয়েছিল 400 টাকা কেজি দরে, সেই মরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 200 টাকার আশেপাশে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 20 থেকে 25 টাকা দাম কমেছে। আমি একজন দোকানির সাথে কথা বলতে চাই, আপনি বলবেন যে গত কয়েকদিনে সবজির বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? সবজির প্রভাব কয়েকদিন গ্যাঞ্জামের সময় ছিল, কিন্তু এখন সবজির আমদানি বাড়তে আছে আর দামও কমতে আছে। আপনার প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা কেজি কমে গেছে। গত সপ্তাহে কলা ছিল 100 টাকা 120 টাকা, সপ্তাহে 60 টাকা 80 টাকা 70 টাকা কেজি আছে। বেগুন আছে 40 টাকা 50 টাকা, পেঁপে আছে 40, টমেটো আছে 160 টাকা ইন্ডিয়ানটা, আর আপনার ঝিঙ্গা আছে 80 টাকা 70 টাকা, ভেন্ডি আছে 40 টাকা, পটল আছে 30 টাকা কেজি, আর আপনার বরবটি আছে 80 টাকা, গোল বেগুন আছে 100 টাকা 80 টাকা কেজি। মোটামুটি সবজির দাম একটু কমছে এখন নাকি। ধন্যবাদ। সবজির দাম বেশ খানিকটা কমেছে, কিন্তু ভোক্তারা যেটি বলছেন যে দামটা কিন্তু আরো কমে আনা সম্ভব এবং সেটি কিন্তু ব্যবস্থা নিতে হবে। এদিকে কিন্তু ব্রয়লার মুরগির দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। গত সপ্তাহে 180 টাকা কেজি দরে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো সেটি 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 20 টাকা কমে কিন্তু সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। এছাড়া মাছের বাজারও বেশ খানিকটা প্রভাব পড়েছে। বিশেষ করে ইলিশের দাম কিন্তু গত এক সপ্তাহে 100 টাকা কমে 1500 টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে দেশি মাছ রয়েছে সেগুলো কিন্তু
40 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে কমেছে। এছাড়া চিনির দামও কিন্তু গত কয়েকদিনে কমেছে 5 টাকা, 130 টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে। এবং আপনার যে মসুরি ডাল, দেশি মসুরি ডাল 140 টাকা ছিল, সেটি কিন্তু 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। নাবিলা। ইসরায়েলি বোমার বিকট বিস্ফোরণ, নিরীহ মানুষের প্রাণহানি, খাদ্যাভাব, চিকিৎসাহীনতা, হাসপাতাল জুড়ে কান্না। গেল 10 মাসের বেশি সময় ধরে এটি গাজা উপত্যকার প্রতিদিনকার নিষ্ঠুর বাস্তবতা। ছোট এই ভূখণ্ডটির পূর্বাঞ্চলের 2টি স্কুলে দফায় দফায় ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছে অন্তত 15 ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 30 জন। এ নিয়ে চরম মানবিক সংকটের এই ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো প্রায় 39,700। এরই মধ্যে সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, বাড়ছে পাল্টা হামলার শঙ্কা। এ সময় আবার হুঁশ ফিরেছে যুদ্ধবিরতির মধ্যস্থতার উদ্যোগ নেওয়া দেশগুলোর। আসছে 15 আগস্ট যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু করার জন্য হামাস ও ইসরায়েলকে আমন্ত্রণ জানিয়েছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিকের 13তম দিন শেষে মেডেল টেবিলের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 30 স্বর্ণসহ মোট 103 পদক নিয়ে শীর্ষে আছে দেশটি। 29 স্বর্ণ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটি নামের পাশে আছে মোট 73 পদক। মেডেল টেবিলে এই দুই দেশের আশেপাশে নেই অন্য কেউ। 18 স্বর্ণসহ 45 পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এছাড়া স্বাগতিক ফ্রান্স 14 স্বর্ণ, 19 রৌপ্য, 21 ব্রোঞ্জ নিয়ে আছে চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে আছে ব্রিটেন। 13 স্বর্ণ, 17 রৌপ্য আছে তাদের নামের পাশে। এরপরে সমান 13টি করে স্বর্ণপদক নিয়ে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে কোরিয়া ও জাপান। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।